সো ধরেন আহ, আমরা প্রথম ক্লাসে দ্বিতীয় ক্লাসে একটা থিওরিটিক্যাল আলোচনা করেছিলাম যে মেটা টোটাল ভ্যালু ক্যালকুলেশন। এই জিনিসটাকে মনে আছে আপনাদের? জি। আহ, আমাকে বুঝাইতে পারবেন এক লাইনে জিনিসটা কি? হ্যাঁ, মেটা টোটাল ভ্যালু ক্যালকুলেশন মানে মেটা অপশন কিভাবে কাজ করে, ফেসবুকে কার একটা আগে শো করবে, অপশনটা কিভাবে কাজ করে। সো তিনটা ক্রাইটেরিয়াতে ফেসবুক আপনার অ্যাডটাকে একটা টোটাল ভ্যালু একটা মান নির্ধারণ করবে। আর সে মান নির্ধারণটা হবে তিনটা ফ্যাক্টর উপর বা তিনটা মেট্রিক্স, তিনটা ক্রাইটেরিয়া যেটাই বলে। একটা হচ্ছে কত টাকা আপনি ফেসবুকে দিতে চাইতেছেন। দেন সেকেন্ড হচ্ছে আপনার অ্যাডের মধ্যে এঙ্গেজমেন্ট কিরকম হয়েছে। দেন থার্ড হচ্ছে আপনার অ্যাডের কোয়ালিটি কেমন, অ্যাডের রিলেভেন্সি কেমন। এই তিনটার উপর ভিত্তি করে ফেসবুক আপনার একটা পয়েন্ট দিবে। সো আপনি যদি আপনার কম্পিউটার থেকে আপনি আগে থাকেন, আপনার পয়েন্ট যদি বেশি হয় আপনার এটা আগে শো করবে। জিনিসটা এরকম ছিল না? জি। আচ্ছা, সো আজকে হচ্ছে আমরা ক্যাম্পেইন ক্রিয়েশনের দিকে চলে যেতেছি। আপনি খুব পেরেশানে আছেন? না। আচ্ছা, মেটা অ্যাড ক্যাম্পেইন আমরা গত ক্লাসে বুঝে না বুঝে মানে জেনে না বুঝে বিষ খেয়েছিলাম। আপনাকে খাইছিলেন? আচ্ছা, সেটা হচ্ছে আমরা একটা ক্যাম্পেইন ক্রিয়েট করছিলাম। আদতে আমরা জানি না ক্যাম্পেইন কিভাবে কাজ করে, ক্যাম্পেইন ক্রিয়েট করে ফেলছি। ওকে, আচ্ছা। So, এখন একটা ক্যাম্পেইন স্ট্রাকচার কিভাবে হয় এটা আমাদের একটু বুঝতে হবে। সো একটা ক্যাম্পেইনের মধ্যে আবার দুইটা পার্ট থাকে। প্রথম পার্ট হচ্ছে অ্যাড সেট এন্ড থার্ড পার্ট হচ্ছে অ্যাড। ওকে, সো সবার উপর হচ্ছে ক্যাম্পেইন, ক্যাম্পেইনের মধ্যে হচ্ছে অ্যাড সেট। ক্যাম্পেইন ছাড়া কখনোই অ্যাড সেট ক্রিয়েট করা যায় না, আবার অ্যাড সেট ছাড়া কখনোই অ্যাড ক্রিয়েট করা যায় না। বুঝতে পেরেছেন? এবং একটা ক্যাম্পেইনের মধ্যে মাল্টিপল অ্যাড সেট থাকতে পারে। আপনারা এখন জাস্ট বুঝছেন সামনে কোনটার মধ্যে কি করতে জানবেন। সো একটা ক্যাম্পেইনের মধ্যে মাল্টিপল অ্যাড সেট থাকতে পারে এবং একটা অ্যাড সেটের মধ্যে দুইটা অ্যাড থাকতে পারে এবং একটা অ্যাড সেটের মধ্যে মাল্টিপল অ্যাড থাকতে পারে। ঠিক আছে? ক্যাম্পেইন কিন্তু একটাই, একটা ক্যাম্পেইনে মাল্টিপল অ্যাড সেট হবে, মাল্টিপল অ্যাড সেটের মধ্যে মাল্টিপল অ্যাড হবে। বুঝতে পেরেছেন? এখন তাহলে মাল্টিপল অ্যাড সেট মাল্টিপল অ্যাড যেহেতু হবে, তাহলে আমরা কয়টা অ্যাড সেট ক্রিয়েট করব, কয়টা অ্যাড ক্রিয়েট করব। ওকে, সিম্পল একটা রুল হচ্ছে 1 1 2 2 3 3 ফর্মুলা বা 1 2 3 ফর্মুলা। আবার এখানে বলতেছে 1 2 2 মানে 1 2 3 অথবা 1 2 2 যে কোনো একটা ফর্মুলা ফলো করলেই হইতেছে। একটা ক্যাম্পেইন দুইটা অ্যাড সেট, দুইটা অ্যাডস আন্ডারে চারটা অ্যাড থাকবে। ঠিক আছে? একটা ক্যাম্পেইন দুইটা অ্যাড সেট, দুইটার মধ্যে দুইটা করে চারটা অ্যাড। সো 1 2 2 ফর্মুলা অথবা 1 2 3 ফর্মুলা। 1 2 3 মানে হচ্ছে একটা অ্যাড সেটের মধ্যে দুইটা অ্যাডের জায়গায় তিনটা অ্যাড হবে। ঠিক আছে? এই ক্রাইটেরিয়াটা ফলো করতে হবে সবসময়। বুঝতে পেরেছেন? লেটস এখন অ্যাড সেট আর অ্যাডের মধ্যে মেজর লেভেলে কি কাজকর্ম করা হয় প্রথমে একটু বলে দিই, বা আপনারা যেখানে পড়েন তাইলে বুঝতে পারবেন। অ্যাড সেটের মধ্যে বাজেট আর হচ্ছে অডিয়েন্স টার্গেটিং। কি কি দেওয়া যায় বলুন তো? বাজেট, অডিয়েন্স টার্গেটিং আর হচ্ছে প্লেসমেন্ট, কোন জায়গায় আমার একটা শো করবে। এই তিনটা জিনিস নির্ধারণ করে দেওয়া হয়। ঠিক আছে?
ক্যাম্পেইনের মধ্যে জাস্ট ক্যাম্পেইন অবজেক্টিভ, যে আমি কোন অবজেক্টিভে একটা রান করব। আর অ্যাডসেটের মধ্যে কত টাকা বাজেট হবে, কাদেরকে আমি অ্যাডটা দেখাবো, কোন কোন জায়গায় অ্যাডটা শো করবে, এই তিনটা কাজ মেজরলি করা হয়। অ্যাডের মধ্যে হচ্ছে জাস্ট ভিডিও বা ছবি যেটা মানুষজনের সামনে যাবে, ওইটা ক্রিয়েট করে। বুঝতে পেরেছেন? জি স্যার। এটার মধ্যে হচ্ছে ভিডিও, ছবি, ইমেজ, টেক্সট, ক্যাপশন এগুলো দেয়া লাগে। এটা জাস্ট অ্যাডের মধ্যে দেয়। আর অ্যাড সেটের মধ্যে দুই তিনটা জিনিস বললাম এটা। এখন আসেন মোস্ট ইম্পর্টেন্ট থিং আজকের ক্লাসের, সেটা হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং ফেসবুক সেলস ফানেল ফর ই কমার্স। ফেসবুক সেলস ফানেল ফর ই কমার্স। সেলস ফানেল কি জিনিস আর ফানেল কি জিনিস? ফানেল মানে হচ্ছে, খুব খুব খেয়াল করে বুঝেন, ফানেল মানে হচ্ছে একটা প্রসেস, একটা কি প্রসেস, একটা ফর্মুলা, একটা ফ্রেমওয়ার্ক, একটা কাস্টমার জার্নি, অনেকভাবে সেটাকে বলা যায়। একটা ফানেল মানে কি? একটা প্রসেস, একটা ফ্রেমওয়ার্ক, একটা ফর্মুলা, একটা ফরম্যাট, যেটাই বলেন, সবগুলোর অর্থ ফানেল। ঠিক আছে? আন্ডারস্ট্যান্ডিং ফেসবুক সেলস ফানেল। সো ফেসবুকের সেলস ফানেল ফর ই কমার্স। আচ্ছা, কিভাবে সেল করতে হয়, এটার একটা প্রসেস, এটার একটা ফ্রেমওয়ার্ক, আর সেটা হচ্ছে ই কমার্সের জন্য। এখন বিজনেস কয় টাইপের হয় বলেন তো? জি স্যার। বিজনেস কয় টাইপের হয়? দুই টাইপের। হ্যাঁ হ্যাঁ, মেইনলি 5 রকমের। আচ্ছা কি কি বলেন তো? এক মালিকানা, অংশীদারি, যৌথ মূলধন, সামাজিক আর একটা সংগ্রহ। না না, ওইটা না, তো আপনি বলেন তো কোনটা? বিজনেসের দুই ধরনের হয়। হ্যাঁ, কি কি বলেন? একটা স্যার ডিজিটালি আর না না, আপনি তো অ্যাকাউন্টের প্লাস্টিক থেকে বলছেন, আমি ধরেন, তাই না? হুম, আচ্ছা, অ্যাকাউন্টিং না, বিজনেসের টাইপ, বিজনেস কয় ধরনের হয়? পুরো পৃথিবীতে যত বিজনেস আছে এটা দুই টাইপের, সার্ভিস বিজনেস, প্রোডাক্ট বিজনেস। ও আচ্ছা। এটা কয় টাইপের? দুই টাইপের সার্ভিস বিজনেস, আর প্রোডাক্ট প্রোডাক্ট বিজনেস। কাস্টমার ইন থেকে বিজনেসটা হচ্ছে আবার দুই প্রকার, বি টু বি, বি টু সি। বুঝতে পেরেছেন? কাস্টমার ইন থেকে বিজনেসটা হবে কয় প্রকার? দুই প্রকার। বি টু বি, বি টু সি। বি টু বি মানে বিজনেস টু বিজনেস। বলেন? বিজনেস টু বিজনেস। বিজনেস টু বিজনেস। আর বি টু সি মানে বিজনেস টু কাস্টমার। কাস্টমার। আর বিজনেস টু কাস্টমার এটার একটা নাম হচ্ছে ডি টু সি। ডি টু সি মানে হচ্ছে ডিস্ট্রিবিউশন টু কাস্টমার। ডিরেক্ট টু কনজিউমার। ঠিক আছে? ডিরেক্ট টু কনজিউমার। ধরেন বি টু বি বিজনেস এগুলো আছে, ধরেন একটা একটা হোলসেল কোম্পানি, তারা হচ্ছে গার্মেন্টস কোম্পানি, তার প্রোডাক্ট বানায়, তারা কিন্তু রিটেইলে সেল করে না। রিটেইলে সেল করে? সেল করেন। তারা হচ্ছে তাদের হোলসেলারদের কাছে সেল করে, তারা রিটেল কাস্টমারকে সার্ভ করে। একটা ফ্যাক্টরি, তারা হচ্ছে বিজনেস টু বিজনেস ডিল করে। ঠিক আছে? সো এটা হচ্ছে বিজনেস মডেল। কিন্তু একটা লোকাল শপ, লোকাল স্টোর বা একটা ব্র্যান্ড, তার ডিরেক্ট কাস্টমার সাথে ডিল করে সিঙ্গেল প্রোডাক্ট। আচ্ছা, সো এটা হচ্ছে একটা ফ্রেমওয়ার্ক। এখন মার্কেটিং এর ভাষায় বা অনলাইনে মার্কেটিং এর জন্য বি টু বি বিজনেসগুলো একভাবে সার্ভ হয়, আর বি টু সি বিজনেসগুলো একভাবে সার্ভ হয়। দুইটার দুই মাধ্যম। বি টু বি বিজনেসগুলোর মার্কেটিং ফ্রেমওয়ার্ক আলাদা, আর বি টু সি বিজনেসগুলোর মার্কেটিং ফ্রেমওয়ার্ক আলাদা। সো ই কমার্স এটা হচ্ছে একটা বি টু সি না বি টু বি বলেন তো? হ্যাঁ হ্যাঁ, ই কমার্স বি টু সি, বিজনেস টু কাস্টমার, ডিরেক্ট টু কনজিউমার, সরাসরি কাস্টমার কাছে বিক্রি করে। ওকে, সো আমরা যদি ই কমার্সের কাস্টমার জার্নি আয়ত্ত করি, দ্যাট মিন আমরা
আচ্ছা, এখন ই কমার্সের সেলস ফানেল। ওকে, এখন ই কমার্সের সেলস ফানেল কি হইতে পারে এন্ড বি2বি বিজনেসের সেলস ফানেল কি হইতে পারে? আচ্ছা, দুইটা ডিফারেন্ট, বাট আজকে আমরা কথা বলবো হচ্ছে ই কমার্স বা বি2সি বিজনেসের সেলস ফানেল কি হইতে পারে। ওকে, কোটি টাকা সেল করা বা লাখ টাকা সেল করা ইজ নট ইজি থিং, কারণ আপনাকে একটা ফ্রেমওয়ার্ক ফলো করতে হবে, একটা সেলস ফানেল ফলো করতে হবে। সেলস ফানেল যদি আপনি ফলো করেন তাহলে আপনার বিজনেসকে সাস্টেইন করা পসিবল হবে। আর যদি সেলস ফানেল ফলো না করেন, জাস্ট হচ্ছে অ্যাড দিয়ে দিলেন ফেসবুকে, কিছু সেল পাবেন, হ্যাঁ, কিন্তু লং রানে আপনি সাস্টেইন করতে পারবেন না, তখন শুধু টাকা খরচ হবে, কাস্টমারের আসবে না। সো সেলস, আপনার বিজনেস যদি অনেক বড় হয়, বড় করতে চান, ডেফিনেটলি আপনাকে সেলস ফানেল ফলো করতে হবে। ওকে, এগুলো তো হচ্ছে আমরা কি ফলো করি কিনা, ডেফিনেটলি ফলো করি, কিন্তু এটা তখন ডিপেন্ড করে আমরা কিভাবে সেলস ফানেলটা করতেছি। আর এই যে ফানেলটা আপনারা আজকে জানবেন, বুঝবেন, এটা প্রতিটা বিজনেসের ক্ষেত্রে প্রয়োজন হয়। ইটস আ প্রসেস, ইটস আ কাস্টমার জার্নি। কি জার্নি? কাস্টমার জার্নি। একটা কাস্টমার আসলে আপনার থেকে কেন প্রোডাক্ট কিনবে? 10জন কাস্টমার, 10টা বিজনেস মার্কেটে এক্সিস্ট করে, মানুষজন আপনার থেকে কেন কিনবে? আপনার কোনো উত্তর আছে? হ্যাঁ, সো এক্স্যাক্টলি মার্কেটিংটা কিভাবে কাজ করে সেটাই হচ্ছে সেলস ফানেল। আই হোপ সেলস ফানেল কি আপনাদের বুঝাইতে পারছে? হ্যাঁ, আরেকবার এক কথা বলবো। আচ্ছা, সেলস ফানেল মানে হচ্ছে কাস্টমার জার্নি ম্যাপিং। ওকে, ই কমার্স, একজন মানুষ আপনার থেকে কেন কিনবে, এটা হচ্ছে একটা মার্কেটিং ফ্রেমওয়ার্ক, এটা আপনাকে ফলো করতে হবে। সামনে বুঝি, সামনে যদি আমরা আলোচনা করি তাহলে বুঝবেন। আচ্ছা, এখন সেলস ফানেল বুঝে আসবে কিভাবে? আমি একটা ইনফর্মাল উদাহরণ আপনাকে দিতেছি, ঠিক আছে? ধরেন আপনার উদ্দেশ্য হচ্ছে, আপনার তো হচ্ছে মেয়ে, কোনো ছেলে থাকলে উদাহরণটা সহজ হইতো। ধরেন একজন ছেলের উদ্দেশ্য হচ্ছে একটা মেয়ের হাত ধরবে। ওকে, হাত ধরা উদ্দেশ্য মানে কি? তার সাথে রিলেশন করবে, সামথিং লাইক। ওকে, এখন ধরেন হয়তো সে একটা বিয়ে বাড়ির অনুষ্ঠানে গেছে, বেশিরভাগ টাইমের শুরু তো বিয়ে বাড়ি থেকে হয়, মোস্ট অফ দ্য কেসেসে। ওকে, তো ধরেন যে বিয়ে বাড়িতে গেছে, সে চাইতেছে গিয়ে মেয়ের হাত ধরবে, লাফ দিয়ে কি সে হাত ধরতে পারবে? যদি ধরে তাহলে পাবলিক রিয়েকশন কি আসবে? গণপিটুনি মাস্ট। পজিটিভ তো আসবে না, ঠিক আছে? তাহলে এটার সমাধান কি হতে পারে? তো ধরেন একটা মেয়েকে আপনি ইমপ্রেস করতে চাইতেছেন, বা একটা ছেলে একটা মেয়েকে ইমপ্রেস করতে চাইতেছে। আমি আপনাদেরকে রিলেশন লেসন দিতেছি না, কাস্টমারের সাইকোলজি বুঝাইতেছি। ওকে, তো ধরেন একটা ছেলে বইমেলাতে গেছে, পরে হচ্ছে কিছু বই কিনতেছে, ঘুরতেছে, কয়েকটা স্টোর দেখতেছে, হঠাৎ একজন মেয়ের সাথে ধাক্কা খেয়ে মেয়ের হাত থেকে বইগুলো পড়ে গেছে। হ্যাঁ, তো সে মেয়েকে বইগুলো উঠাই দিতেছে, এর মধ্যেই দুজনের পরিচয় হয়ে গেছে। সে জিজ্ঞেস করলো, আপনার বাসা কোথায়? আমার নাম ওমর, আপনার নাম কি? হ্যাঁ, বাংলা ছবির মতো আর কি, বাংলা ছবির চিরাচরিত স্টোরি, ধাক্কা খেয়ে পড়ে গেছে, এর পরিচয় হয়ে গেছে। ওকে, সো ফার্স্ট স্টেপ শেষ। সো মার্কেটিং ফানেলের 3টা স্টেপ। কয়টা স্টেপ? 3টা স্টেপ। ধরেন ধাক্কা খেয়ে পড়ে গেছে, পড়ে যাওয়ার সাথে সাথে সে বইগুলো উঠাই দিতেছে এবং তার সাথে পরিচয় হয়ে গেছে, যে আপনার নাম কি, আপনার বাসা কোথায়, কোথায় থাকেন, একটা পরিচয় হয়ে গেল। প্রথম কাজ শেষ, পরিচয় হয়ে গেছে, ঠিক আছে? হাত কিন্তু এখনো ধরে নেই বা ধরতে পারেনি, আর এটা কিন্তু পসিবলও না এখনো পর্যন্ত। তো সে কি করলো, বললো যে আপনার ফোন নাম্বার এক্সচেঞ্জ করে নিল,
ঠিক আছে, অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারটা নিয়ে নিল। এবার শুরু হইতেছে দ্বিতীয় পার্ট। ধরেন সে বাসায় গেল, বাসায় গিয়ে কথাবার্তা বলতেছে, হ্যাঁ, যে তখন পরিচয় হইতেছে, একজন আরেকজন সম্পর্কে আরো ডিপলি জানতেছে। পরে হচ্ছে সে তো ধরেন মেয়ের কাছে প্রকাশ করছে আমার বাপের ওইটা আছে ওইটা আছে, নিজেকে ইমপ্রেস করার জন্য অনেক কিছু প্রকাশ করতেছে। ঠিক আছে, হ্যাঁ, তারপরে মেয়ে তখন একটু ইমপ্রেস হয়েছে, পরে বলতে আছেন একটা কফি খাই। একদিন কফিতে ইনভাইট করলো। ওকে, সো কফিতে ইনভাইট করে বলছে পদ্মা সেতুতে চাই। পদ্মা সেতু গেল, পরে দেন হাতটা ধরে ফেললো, বা টাইটানিক মতো দাঁড়ায় গেল সাগরের দিকে তাকিয়ে। একটা হইল, হ্যাঁ, হাত কিন্তু সে ধরে ফেলছে। প্রথম দিন ধরতে পারে নাই, পরে অনেক ইমপ্রেস করে একটা প্রসেস ফলো করে সে কি হাতটা ধরতে পারছে। এখন সে যদি ভালো করে হাত ধরতে পারে, একসময় হয়তো কি বিয়ে হয়ে যেতে পারে, তাই না বিষয়টা? সো এইটাই, একটা কাস্টমার জার্নি এইভাবে হয়। আপনারা ধরেন একটা কাস্টমার প্রথমে আপনার থেকে প্রোডাক্ট কিনবে না, প্রথমে আপনার সাথে পরিচিত হবে। কি হবে? পরিচিত হবে। সো এখন এটা বুঝবেন কিভাবে? দেখবেন অনেক বিজ্ঞাপন আছে যে জুডুস খান তো নুডলস খান নেই। এটা তারা কি বুঝাইতেছে? এটা তারা বুঝাইতেছে হচ্ছে যে নুডলস একটা নুডলস কোম্পানি, তার নুডলস সেল করে। তারা কিন্তু বলে নেই খাইতে খুব স্বাদ, কিচ্ছু বলে না, জাস্ট একটা পরিচিতি দিছে। ওকে, আপনার পরিচয়টা এরকমই হবে যে ভাই আমরা কি বলে একটা কোম্পানি, উই আর এ কোম্পানি, আমরা অমুক প্রোডাক্ট সেল করি। ঠিক আছে, দেখা যাচ্ছে আমরা বাটা কোম্পানি, ইউ আর সেলিং শুজ, আমরা জুতা সেল করি। ওকে, তিব্বত একটা কদুর তেল, বুঝতে পারতেছেন? তিব্বত একটা কদুর তেল। সো এইটাই আপনার সাথে কাস্টমারের সাথে প্রথম স্টেপ হবে পরিচিত হওয়া। কি হওয়া? পরিচিত হওয়া। প্রথম স্টেপ কখনই সেল করা না। আচ্ছা, সো কাস্টমারের সাথে পরিচিত হলেন, পরিচিত হওয়ার পরে দ্বিতীয় স্টেজ হচ্ছে আপনার কোয়ালিটি তাকে জানানো। দ্বিতীয় স্টেজ কি? আপনার প্রোডাক্ট বা সার্ভিসের কোয়ালিটি সম্পর্কে তাকে জানানো। ওকে, যে ভাই তিব্বত কদুর তেল, আপনার বাসায় যদি ঝগড়া হয়, ওয়াইফের সাথে ঝগড়া হয়, অফিসে যদি আপনি পলিটিক্সে পড়ে যান বা বসের সাথে ঝামেলা করে আসেন, রাতে যদি ঘুম না হয়, আপনি তিব্বত কদুর তেলটা মাথায় দিবেন, আরাম একটা ঘুম হয়ে যাবে। বুঝতে পারতেছেন? প্রথম ধাপে কিন্তু আমরা বলি নাই তিব্বত কদুর তেলের কাজ কি। ঠিক আছে, সো দ্বিতীয় ধাপে এসে আমরা বললাম এটার উপকারিতা কি। সো এন্ড এখানেই শেষ না, আরেকটা স্টেপ হবে, সেটা হচ্ছে এবার বিক্রি করা। একটা লোক আমি কে, আমি কি করি এটা সম্পর্কে জানলো, জানার পরে আমার প্রোডাক্ট বা সার্ভিসের কোয়ালিটি সম্পর্কে জানলো, ফিচার উপকারিতা সম্পর্কে জানলো, দেন থার্ডে এবার আমি তাকে বিক্রি করার জন্য পুশ করব, তার কাছে সেল করার জন্য পুশ করব। বুঝতে পারতেছেন? তখন এটা কাজে আসবে। ডে ওয়ানে আপনি যদি সেল করতে চান, এটা ওয়ার্কআউট করবে না। আমার বিষয়টাকে বুঝতে পারছেন? তাহলে মার্কেটিং বা সেলস ফানেল কয়টা স্টেজ থাকে? তিনটা স্টেজ। কয়টা স্টেজ? তিনটা স্টেজ। একটা কাস্টমারের কাছে আপনার প্রোডাক্ট বিক্রি করার যে মার্কেটিং ফানেল, ওটা কয়টা স্টেজ? তিনটা স্টেজ। ফার্স্ট হচ্ছে, প্রথম কাজ হচ্ছে কাস্টমার সাথে পরিচিত অ্যাওয়ারনেস ক্রিয়েট করা। কি ক্রিয়েট করা? অ্যাওয়ারনেস ক্রিয়েট করা। সেকেন্ড স্টেপ হচ্ছে আপনার সার্ভিস বা প্রোডাক্টের কোয়ালিটি সম্পর্কে জানানো। আর থার্ড স্টেপ হচ্ছে তখন তাকে বিক্রি করা বা সেল করার জন্য পুশ করা। সো
তাহলে আমরা প্রথমে কিছু অ্যাড চালাবো, জাস্ট অ্যাওয়ারনেস ক্যাম্পেইন। এখানে আমরা তাকে বলবো না যে ভাই আমার থেকে প্রোডাক্ট কিনেন। অ্যাওয়ারনেস ক্যাম্পেইন মানুষজনকে জাস্ট জানার জন্য অ্যাড দিব। এখানে আমরা কখনোই বলবো না যে ভাই আমার থেকে আপনি প্রোডাক্ট কিনেন, এটা ওয়ার্কআউট করবে না। প্রথমে হাত ধরা যাবে না, এটা নেগেটিভ হয়ে যাবে, উল্টা ডিরেকশন চলে আসবে। সো প্রথমে পরিচিত হবেন কাস্টমারের সাথে, যেই লোকগুলো আপনাকে জানলো তাদেরকে এবার আপনি আপনার কোয়ালিটি সম্পর্কে জানান, ঠিক আছে? তারা যখন আপনার আপনার সম্পর্কে জানলো, আপনার কোয়ালিটি সম্পর্কে জানলো, এবার কিন্তু তারা কিনতে ইন্টারেস্টেড হয়ে যাবে, তাই না? এখন যদি আপনি তাকে বিক্রি করার জন্য বিজ্ঞাপন দেন, তাহলে আবার তার কেনার পসিবিলিটি বেড়ে যাবে। বুঝতে পেরেছেন? সো যে লোক সো তিনটা স্টেজের জন্য মার্কেটিং ক্যাম্পেইন হয় ডিফারেন্ট। ওকে, আচ্ছা এবার একটু সামনে যাই, এগুলা সামনে বলতেছি। সো মার্কেটিং যে তিনটা ফানেলের তিনটা স্টেজের তিনটা নাম। প্রথম স্টেজের নাম হচ্ছে তোফু। তোফু মানে কি? টপ অফ দ্য ফানেল। মফু মিডল অফ দ্য ফানেল। আর বফু মানে হচ্ছে বটম অফ দ্য ফানেল। বুঝতে পারতেছেন? টপ অফ দ্য ফানেল, মিডল অফ দ্য ফানেল, বটম অফ দ্য ফানেল। তোফু, মফু, বফু। তোফু মানে হচ্ছে অ্যাওয়ারনেস, মফু মানে হচ্ছে ইভ্যালুয়েশন বা কনসিডারেশন, আর বফু মানে হচ্ছে কনভার্সন স্টেজ। কনভার্সন স্টেজ কি স্টেজ? কনভার্সন স্টেজ। আচ্ছা, কনভার্সন মানে হচ্ছে সেলস। কনভার্সন মানে কি? সেলস। সেলস মানে কনভার্সন, একই কথা। আচ্ছা, মার্কেটিং এর তিনটা স্টেজ কি কি বলেন তো? tofu, mofu, tofu. আপনি বলেন তো। tofu, mofu, bofu. টপ অফ দ্য ফানেল, Middle of the funnel, bottom of the funnel. আচ্ছা, এটা খুবই খুবই গুরুত্বপূর্ণ। এই মার্কেটিং গেমটা বোঝার জন্য আপনাকে ফানেলিং বুঝতে হবে। ওকে, এখন এখান থেকে তো আপনারা বুঝতেছেন, বুঝার পরেও আপনারা নিজেরা গুগলে গিয়ে সার্চ করবেন, আর অনেকগুলো আর্টিকেল পড়বেন, ইউটিউবে গিয়ে সার্চ করবেন। ওকে, দেন এখানে খেয়াল করে বুঝেন, দেখেন এখানে নিচে একটা স্টেজ দেওয়া আছে, দেখেন আনএওয়ার, প্রবলেম অ্যাওয়ার, সলিউশন অ্যাওয়ার, প্রোডাক্ট অ্যাওয়ার, ওটা হচ্ছে মোস্ট অ্যাওয়ার বা সেলিং স্টেজ। ওকে, একটা মানুষ প্রথমে আপনার সম্পর্কে জানে না, ওকে, দেন আপনি তাকে জানানোর জন্য অ্যাড দিতেছেন। লেটস সে ধরেন আপনি পেট ফুড প্রোডাক্ট সেল করতেছেন, বা আপনি যে কোনো প্রোডাক্ট সেল করতেছেন। So, আপনি তাকে প্রথমে জানানোর জন্য একটা কন্টেন্ট বানাবেন যে ভাই ওয়ার এ ব্র্যান্ড, আমরা অমুক প্রোডাক্ট সেল করি, ঠিক আছে? পরে হচ্ছে আরো 2 টাইপের কন্টেন্ট বানাইতে পারেন সেকেন্ড মানে প্রথম স্টেজের জন্য, যে ভাই আপনি যদি আমাদের প্রোডাক্টটা ইউজ করেন তাহলে আপনার লাইফ এত ভালোভাবে কাটবে। ওকে, আপনি যদি আমাদের প্রোডাক্টটা ইউজ না করেন তাহলে আপনার লাইফে এই প্রবলেম হইতে পারে। বুঝতে পারতেছেন? এই 2 টাইপের একটা কন্টেন্ট হয়ে গেল। সো এগুলো আমরা প্রথম স্টেজে দিতে পারি। যারা যারা আমার এই কন্টেন্টটা দেখলো, আমি একটা কন্টেন্ট পেলাম, লেটস ধরেন সিট কুশন, ওই যে চেয়ারের মধ্যে বসলে পিছনে একটা সিট কুশন দেয় না, ব্যাক সাপোর্ট, তাই ওইটা আপনি সেল করতেছেন। সো আপনি একটা ভিডিও বানালেন, যদি আপনি সিট কুশন ইউজ না করেন তাহলে লং টাইমে গিয়ে আপনার কি কি ক্ষতি হইতে পারে। ওকে, এটা কতটুকু ভয়াবহতা হইতে পারে। এন্ড যদি আপনি আমাদের সিট কুশনটা ইউজ করেন তাহলে ইনস্ট্যান্ট আপনি কিরকম আরাম পাবেন, কমফোর্টনেস পাবেন, এন্ড লং টার্মে কি কি ক্ষতি থেকে বেঁচে যাবেন। প্রবলেম প্লাস সলভ, প্রবলেম প্লাস সলিউশন, এই দুইটা বিষয় নিয়ে ভিডিও বানাইতে হবে। কি কি নিয়ে?
Problem or solution. প্রবলেম অ্যান্ড সলিউশন। বিজনেস মানে কি? হোয়াট ইজ বিজনেস? এই সংজ্ঞাটা কি আপনাকে দিয়েছিলাম? বিজনেস মানে কি বলেন তো? বৈধ উপায়ে পণ্য ক্রয় বিক্রয় করা। ক্রয় বিক্রয় করা। আচ্ছা, আপনি বলেন তো। বিজনেস মানে হচ্ছে সলভিং দ্য প্রবলেম। বিজনেস মানে কি? সলভিং দ্য প্রবলেম। আপনাদেরকে কলমের উদাহরণ একটা দিছিলাম, তাই না? Yes. ধরেন আপনি আমার কাছে একটা কলম সেল করেন, আমি কলমটা কেন কিনব? ইমাজিন ইউ হ্যাভ এ পেন এন্ড সেল মি দ্যাট। বলেন, আপনি আমার কাছে কলমটা বিক্রি করেন, আমি আপনার থেকে কলমটা কেন কিনবো? কারণ আপনার দরকার এই জন্য। আমার কিসের দরকার? যে কোনো কারণে দরকার হতে পারে, আপনার নোটবুক লেখার জন্য, এক্সামের জন্য, যে কোনো কাজ দরকার হতে পারে। আচ্ছা, মানে কথা হচ্ছে এখন এরপরে কোয়েশ্চন আসবে যে আমাকে এক পৃষ্ঠা লিখে দেন, এক পৃষ্ঠা লেখা লিখে দেন। তো লিখতে হলে ডেফিনেটলি আপনার কলমের প্রয়োজন হবে। দেন বাই দিস পেন, আমার থেকে কলম কিনে। বুঝতে পারতেছেন? এভরি বিজনেস হ্যাজ এ সলিউশন। প্রবলেম অ্যান্ড সলভিং অ্যান্ড সলিউশন, এটার বাইরে কোনো বিজনেস হয় না। মানুষের প্রয়োজন ছাড়া কোনো প্রোডাক্ট কিনে। জুতা মানুষের একটা প্রয়োজন, যদিও সেটা ফ্যাশন প্রোডাক্ট। সো দুনিয়াতে যত বিজনেস এক্সিস্ট করে, হোক সেটা সার্ভিস বিজনেস অথবা প্রোডাক্ট বিজনেস, ডেফিনেটলি দে আর সলভিং দ্য প্রবলেম, দে আর সলভিং দ্য প্রবলেম। তো বিজনেস মানে কি? প্রবলেম সলভ। প্রবলেম সলভিং। বিজনেস মানে কি? Problem solving. প্রবলেম সলভিং। কথাটা খেয়াল রাখবে। সো আপনার কাছে যখন একটা প্রোডাক্ট আসবে বা আপনি একটা প্রোডাক্ট নিয়ে বিজনেস শুরু করতে চাইতেছেন, আসলে ওই বিজনেসের মানে এই প্রোডাক্টটা কি প্রবলেম সলভ করে, এটা আপনাকে প্রথমে খুঁজে বের করতে হবে। ওকে, এই বিজনেসটা মানুষের কি প্রবলেম সলভ করে ওইটা খুঁজে বের করতে হবে। এন্ড দেন হচ্ছে আপনি ওই প্রবলেম সলভিং নিয়ে ভিডিও কন্টেন্ট বানান। ওকে, এন্ড এই ভিডিওগুলো যারা দেখবে তাদেরকে এবার আপনার প্রোডাক্ট সম্পর্কে বোঝান। ঠিক আছে? এন্ড দেন যারা আপনার প্রোডাক্ট সম্পর্কে জানলো, আপনি এবার তাদেরকে সেল করা ট্রাই করতে পারেন। ডেফিনেটলি সেল হবে। প্রবলেম এন্ড সলভিং নিয়ে ভিডিও বানাইলেন, দেন হচ্ছে আপনার প্রোডাক্ট সম্পর্কে জানাইলেন, এবার সে আপনার প্রোডাক্টটা কেনার জন্য ইন্টারেস্টেড। লেটস সে ধরেন একজনের টাক মাথায় চুল পড়ে যাইতেছে, চুল পড়া একটা কমন প্রবলেম। ওকে, এখন আপনি একটা তেল বিক্রি করতেছেন বা একটা সামথিং, অনেক তেলি তলনি বিক্রি হইতেছে। তো আপনি কি বললেন তাকে যে আপনার চুল পড়ে যাইতেছে অথবা খালি মাথা খালি হয়ে যেতেছে, দৈনিক প্রচুর চুল পড়ছে, আপনি প্যারেশান। সো আমাদের কাছে আছে দ্য ইউনিভার্সাল সলিউশন। এটা 99% সময় কাজ করে, আপনার চুল পড়া বন্ধ হয়ে যাবে। চুল পড়া বন্ধ হয়ে যাবে। সো দ্যাটস দ্য প্রবলেম সলভিং। এখানে যদি আপনি যাদের চুল পড়ে যায় তাদেরকে যদি বলতেন যে ভাই আমার তেলটা কিনেন, এটা খুবই ভালো, এটা সুন্দর গ্রাম, হ্যাঁ, এটা অতিরিক্ত তেল তেলে থাকে না মাথা, সে কি কখনোই কিনতো? Yes. ও তো প্যারাশুট আছে, আমি তো শপে গিয়ে একটু তেল পাইছি, তোমারটা আমি কেন কিনবো? সো এক্স্যাক্টলি কাস্টমারের সমস্যাটা কি ওইটা আপনাকে ফাইন্ড আউট করতে হবে। সমস্যাটা ফাইন্ড আউট করে ওইটাকে আপনার অবজেক্টিফাই করে বিজ্ঞাপন ক্রিয়েট করতে হবে। বুঝতে পারতেছেন? তাইলে আপনার সেল হবে। সহজ কথা হচ্ছে এটা। সো টপ অফ দ্য ফানেলে আমাদের উদ্দেশ্য থাকে কাস্টমারকে অ্যাওয়ার করা, কাস্টমারকে জানানো, কি করা? অ্যাওয়ার করা, তাকে এডুকেটেড করা, তাকে তার প্রবলেম সলভিং এটা নিয়ে জানানো। ঠিক আছে? দেন মিডল অফ দ্য ফানেলে তাকে আমাদের কোয়ালিটি সম্পর্কে জানানো। ঠিক আছে? মিডল অফ দ্য ফানেল অনেক সিনারিও হতে পারে।
যেটাকে আমরা বলেছে কনসিডারেশন স্টেজ। আচ্ছা, লাস্ট স্টেজে তাকে আমি সেল করার জন্য পুশ করব, ঠিক আছে? সো এবং এইগুলা ক্রস ফাংশন কখনোই হবে না। লাইক টপ অফ দ্য ফানেলে তাকে অ্যাওয়ারনেস জানানোর জন্য বিজ্ঞাপন দিব, মিডল অফ দ্য ফানেলে এসে আমার প্রোডাক্টের কোয়ালিটি সম্পর্কে জানাবো। সো তফু তো আমরা সেল করার জন্য তাকে বলবো না, আমরা কেনার জন্য বলবো না। মফু তো আমরা তাকে কেনার জন্য বলবো না, কারণ সে এখনো কেনার জন্য প্রিপেয়ার্ড না। এই দুইটা স্টেজ যখন পার হবে, লাস্ট স্টেজে সে কেনার জন্য প্রিপেয়ার্ড, তখন আপনি কিনতে বলতে হবে তুমি প্রোডাক্টটা কিনো, ঠিক আছে? কিন্তু প্রথম দুই স্টেজ তাকে কেনার জন্য পুশ করে আপনার খুব একটা লাভ হবে না, বুঝতে পারতেছেন? আচ্ছা, সেটাকে আরেকভাবে ব্যাখ্যা করা যায়। ধরেন কোল্ড ট্রাফিক, ওয়ার্ম ট্রাফিক, হট ট্রাফিক। ধরেন একটা মানুষ একজন যখন আপনার ওয়েবসাইটে আসতেছে, বা ট্রাফিক বলতে এখানে অডিয়েন্সও বলতে পারেন, কোল্ড, ওয়ার্ম, হট। অডিয়েন্স বা কাস্টমার তিন টাইপের হতে পারে, কোল্ড, ওয়ার্ম, হট। কোল্ড মানে ঠান্ডা, মানে আপনার সাথে তার কোনো পরিচয় নেই, একটা মানুষের সাথে আপনার কোনো পরিচয় নেই, আপনি তাকে চিনেন না। তো প্রথম আপনি তার সাথে অ্যাওয়ার হইলেন, হ্যাঁ, তাকে আপনি জানাইলেন আপনি কে, আপনি কি করেন, তখন সে একটু ওয়ার্ম হইলো আপনার সাথে, ঠিক আছে? এবার তাকে যখন আপনি আহ, আপনার প্রোডাক্টের কোয়ালিটি সম্পর্কে জানাইলেন, হ্যাঁ, তারপরে হচ্ছে তাকে বিক্রি করার জন্য পুশ করলেন, তাকে যখন আপনার কোয়ালিটি সম্পর্কে জানাইলেন, তখন সে হট ট্রাফিক হয়ে যায়। কি হয়ে যায়? হট ট্রাফিক। আপনার সম্পর্কে জানে, আপনার কোয়ালিটি সম্পর্কেও জানে, এখন সে হট ট্রাফিক। সে এখন কেনার জন্য পাগল করা দিশেহারা। কেনার জন্য কি? পাগল করা দিশেহারা। এবার যদি তাকে আপনি কেনার জন্য অ্যাড দেন, সে কিন্তু কিনে ফেলবে। আচ্ছা, এখন কথা হচ্ছে আপনি যতজন মানুষকে জানাবেন, ঠিক আছে, সবাই কিন্তু আপনার থেকে কিনবে না, এই রেশিওটা কমে আসবে, বুঝতে পারতেছেন? আচ্ছা, এখানে একটা সিনারিও দেখেন। আপনার ওয়েবসাইটে যদি 100 জন ভিজিটর হয়, আচ্ছা, একটা ওয়েবসাইটের একটা কাস্টমার জার্নি কিরকম হইতে পারে দেখেন। দেখেন, এটা হচ্ছে একটা ওয়েবসাইট। ওয়েবসাইটের এই পেজটার নাম কি কেউ বলতে পারবেন? হ্যাঁ, না না, এই যে ফার্স্ট পেজে আমরা যেটা দেখতেছি, হ্যাঁ হ্যাঁ, হোম পেজ। আপনি বলতে পারবেন এটা এটা কি পেজ? হোম পেজ হ্যাঁ, ডেফিনেটলি হোম পেজ। আচ্ছা, এটা হচ্ছে একটা ওয়েবসাইটের হোম পেজ। এবার আমি যদি একটা প্রোডাক্টের মধ্যে ক্লিক করি, লেটস সে এই প্রোডাক্টটা, এটাতে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখন যে পেজটা আসলো, এই পেজটার নাম কি কেউ বলতে পারবেন? এটার নাম হচ্ছে প্রোডাক্ট পেজ। কি পেজ? প্রোডাক্ট পেজ, সিঙ্গেল প্রোডাক্ট পেজ, ঠিক আছে? এরপর ধরেন আমার এই জিনিসটা ভালো লাগলো, আমি এখানে এড টু কার্ডে ক্লিক করব। এড টু কার্ডে ক্লিক করার পরে আমি এখানে চেক আউটে ক্লিক করলাম। ওকে, এখন যে পেজটা আসলো, এই পেজটার নাম কি বলেন তো? এই পেজটার নাম হচ্ছে ইনিশিয়েট চেক আউট পেজ। কি পেজ? ইনিশিয়েট চেক আউট। কি চেক আউট? অর্থাৎ সে কিনার এখন সে নাম থাম ইনফরমেশন দিয়ে কমপ্লিট অর্ডারে ক্লিক করলে অর্ডারটা ডান, তাই না? অর্ডারটা কমপ্লিট। তাহলে কিনার আগের স্টেজ, কিনার কিসের স্টেজ? আগের স্টেজ। তো এটাকে আমরা বলতে পারি হচ্ছে ইনিশিয়েট চেক আউট, কিনার জন্য উদ্যোগ নিচ্ছে, বা কিনার লাস্ট স্টেজ, এই জন্য আমরা এটা বলি ইনিশিয়েট চেক আউট।
ফ্যানটা বন্ধ করতে বলা হবে। কি গরম লাগতেছে? আচ্ছা, এখন ধরেন আচ্ছা এখানে ধরেন আপনার ওয়েবসাইটে যদি 100 জন মানুষ আসে, তাহলে মাত্র 40% মানুষ আপনার এড টু কার্ট বা সরি প্রোডাক্ট পেজটা ভিউ করবে। কোন পেজটা ভিউ করবে? প্রোডাক্ট পেজ। প্রোডাক্ট পেজটা ভিউ করবে। আবারও যাইতেছি, ধরুন এটা হচ্ছে হোম পেজ। 100 জন মানুষ যদি আপনার হোম পেজে ল্যান্ড করে, তাহলে সেখান থেকে মাত্র 40 জন মানুষ যে কোনো একটা প্রোডাক্টে ক্লিক করে ভিতরে ঢুকবে। বাকি 60% বা 55% মানুষ হোম পেজ থেকেই চলে যাবে, সে ভিতরে ঢুকবেই না। বুঝতে পারতেছেন? এবং যারা যারা প্রোডাক্ট পেজ ভিউ করে, এদের থেকেও সবাই কিন্তু কিনে না, কিনে। যারা যারা প্রোডাক্ট পেজ ভিউ করে, সেখান থেকে কিছু সংখ্যক মানুষ কিনে। সেটার পার্সেন্টেজ কত? 14% মানুষ এড টু কার্ট করে, প্রোডাক্টটা দেখার পরে এড টু কার্ট করে। বাকি 35% মানুষ আউট হয়ে যায় প্রোডাক্ট পেজ থেকে। ওকে, এরপর হচ্ছে যারা এড টু কার্ট করে, সেখান থেকে মাত্র 3 জন মানুষ কিনে। দ্যাট মিন 100 জন মানুষ যদি আপনার ওয়েবসাইট ভিজিট করে, 3% মানুষ আপনার থেকে প্রোডাক্ট কেনার পসিবিলিটি আছে। 100 জন মানুষ আপনার ওয়েবসাইট ভিজিট করলে 100 জন আপনার থেকে প্রোডাক্ট কখনোই কিনবে না। সো এই জিনিসটা ভাগ ভাগ হয়ে যায়। এখন ধরেন ওয়েবসাইটের যে ফানেলটা হইতে পারে, এখন কথা হচ্ছে এই যে 100 জন মানুষ আমার ওয়েবসাইটে আসলো, তারা আমার থেকে কিনলো না, কিন্তু আমি তো তাদেরকে আনার জন্য টাকা খরচ করছি ফেসবুকে, করি নাই? এবং যে লোকগুলা আমাদের যে কোনো একটা প্রোডাক্ট পেজ ভিউ করছে, দ্যাট মিন তার কাছেও প্রোডাক্টটা ভালো লাগছে, এই জন্যই তো সেখানে প্রোডাক্ট পেজটা ভিউ করছে। মানে একটা প্রোডাক্ট সে দেখতো, তো তার একটা প্রোডাক্ট ভালো লাগছে, তারপরও সে কিনে নেয়। কেন কিনে নেয়? তাকে আনার জন্য তোমার টাকা খরচ হয়েছে। আচ্ছা, তো মোরাল অফ দ্য স্টোরি এবং এড টু কার্টের মধ্যে 14% মানুষ 14% মানুষ কিন্তু কিনে নেয়। ওকে, সো এই যে এতগুলা মানুষ আমার থেকে আমার ওয়েবসাইটে আসলো, আমার থেকে প্রোডাক্ট কিনলো না, তা থেকে আনার জন্য টাকা খরচ করছে, তাহলে এই টাকাগুলো কেমন লস? হ্যাঁ, এই টাকাগুলো কেমন লস? লস হবে, কিন্তু তাদেরকে আবার রিকভার করতে হবে। সো এখন যেই মানুষগুলো অলরেডি আমার ওয়েবসাইটে এসে চলে গেছে, আমি আবার তাদেরকে টার্গেটিং করব। সো এই জিনিসটাকে বলা হচ্ছে রিটার্গেটিং। কি টার্গেটিং? রিটার্গেটিং। বুঝতে পারছেন? আমার থেকে 96-7% মানুষ আমার থেকে কিনে নেয়, ওই 97% মানুষকে আমি আবার টার্গেটিং করব। বুঝতে পারছেন? কেন টার্গেটিং করব? করলে বা লাভটা কি? ধরেন পুরাতন কাস্টমার থেকে নতুন কাস্টমারের কাছে সেল করা ইজি নাকি কঠিন? মানে কোনটা সহজ? কম্পেয়ার দেন। একজন নতুন কাস্টমার প্রোডাক্ট সেল করে নাকি একজন পুরান কাস্টমার প্রোডাক্ট সেল করে, তাই না? এখন যে মানুষটা অলরেডি আমার ওয়েবসাইটে আসছে, দ্যাট মিন সে অলরেডি আমার সম্পর্কে জানে, তাকে যদি আমি রিটার্গেটিং করি, তাহলে সেল করাটা ইজি, মাচ ইজি। কম্পেয়ার দেন যে আমার ওয়েবসাইটে কখনো আসেই নি। ওকে, সেই জন্য রিটার্গেটিংটা খুবই গুরুত্বপূর্ণ। রিটার্গেটিংটা কি? খুবই গুরুত্বপূর্ণ, এবং এখানে অনেক কস্ট সেভিং হয়, অনেক কস্ট কাটিং। সব এখন কথা হচ্ছে, আপনারা অনেক সময় ফেসবুকে গিয়ে দেখবেন, আপনি দারাজে যে প্রোডাক্টটা এড টু কাট করে আসছেন, বা রকমারিতে যে প্রোডাক্টটা এড টু কাট করে আসছেন, এনি কাইন্ড ওয়েবসাইটে আপনি যেই প্রোডাক্টটা এড টু কাট করে আসছেন বা এড টু কাট করেন নাই, যেই প্রোডাক্টটা দেখে আসছেন, ভিউ করে আসছেন, ফেসবুকে যাওয়ার পরে আপনার সামনে ওই প্রোডাক্টটাই খালি আসে। এরকম হয়েছে আপনার সাথে?
জি স্যার। হয়েছে? আপনি কি অনলাইন থেকে অর্ডার করছেন কখনো? জি স্যার, অনেক কম। মানে ফেসবুক পেজ থেকে নাকি ওয়েবসাইট থেকে? দুইটা থেকে স্যার। আপনি করছেন কখনো? সো যখন প্রোডাক্ট ভিউ করেন দেখবেন সারাদিন আপনার সামনে ওইটাই দেখে। রিলস দেখতেছেন, রিলসের নিচে ছোট করে ওই প্রোডাক্টটা দেখাইতেছে। মানে ভিডিও দেখতেছে, ভিডিওর সামনে ওই প্রোডাক্টটাই আসে। সো এটাকে আবার বলে হচ্ছে ডাইনামিক রিটার্গেটিং। কি টার্গেটিং? ডাইনামিক রিটার্গেটিং। শুধু রিটার্গেটিং না, ডাইনামিক রিটার্গেটিং। ডাইনামিক রিটার্গেটিং মানে কি? আহ, যে যেই প্রোডাক্টটা ভিউ করে আসছে তাকে আমি ওই প্রোডাক্টটাই দেখাবো। বুঝতে পারতেছেন? এমনি তো আমাদের ওয়েবসাইটে যারা আসছে তাদেরকে রিটার্গেটিং করলাম, কিন্তু যেই যে প্রোডাক্টটা ভিউ করে আসছে, যে যে প্রোডাক্টটা এড টু কাট করে আসছে, ওই প্রোডাক্টটা আমি তাকে বারবার দেখাবো। তাহলে কেনার চান্সেস অনেক অনেক বেড়ে যায়। ঠিক আছে? ওইটাকে বলা হচ্ছে ডাইনামিক রিটার্গেটিং। কি টার্গেটিং? ডায়নামিক রিটার্গেটিং। অথবা ডাইনামিক রিমার্কেটিং, একই কথা। তাহলে ফানেলিংটা বুঝতেছেন? প্রথমে সে আমার ওয়েবসাইটে আসলো, এসে চলে গেল, তাকে আমি রিটার্গেটিং করলাম যে ভাই তুমি তো আমার ওয়েবসাইটে আসছো, আমার প্রোডাক্টটা কিনো নাই, এই প্রোডাক্টটা তুমি দেখে আসছো, এবার তাকে বারবার এইটাই দেখাইলাম, তখন সে কিন্তু কিনে ফেলবে। এখন একটা কোয়েশ্চন আসতে পারে যে একটা মানুষ কয়বার দেখার পরে একটা প্রোডাক্ট কিনে, তাকে আমি তাহলে কয়বার দেখাবো, কত বছর দেখাবো তাকে প্রোডাক্টটা? ইউজুয়ালি যেটা হয়, যে মানুষ যদি আসলে কিনতে ইন্টারেস্টেড হয় তাকে 4 থেকে 5 বার, কয় থেকে কয়বার? 4 থেকে 5 বার দেখানোর পরে সে কিন্তু কিনে ফেলে। প্রথমবার দেখার পরে সে কিনবে না, একটু ভাববে যে আসলে কি করা যায়। হ্যাঁ, কিন্তু আহ, দ্বিতীয়বার যখন আসবে সে তার আরেকটু ইন্টারেস্ট জাগবে, তৃতীয়বার চতুর্থবার গিয়ে সে কিন্তু কি করে ফেলবে, কিনে ফেলবে। আচ্ছা, ওয়েবসাইটের উদাহরণটা আরেকটু ইলাবোরেট আপনাদেরকে দেই। লেটস সে ধরেন, আচ্ছা এটা সামনে দিব, সমস্যা নাই, এখন মাথায় ঢুকবে না হয়তো। এইটুকু কি আপনারা বুঝতে পারছেন? ফানেলের কয়টা স্টেজ? জি স্যার। ফানেলের কয়টা স্টেজ বলেন তো? 3টা স্টেজ। তোফু, মফু, আর মফু। হচ্ছে আচ্ছা, 3টা স্টেজ, কোন স্টেজের কাজ কি আমাকে একটু বলেন। ফার্স্ট স্টেজের কাজ পরিচিত হওয়া প্রোডাক্টের সাথে, সেকেন্ড স্টেজ প্রোডাক্টের কোয়ালিটি সম্পর্কে অবগত করা কাস্টমারকে, আর থার্ড স্টেজে সেল করার জন্য পুশ করা। আচ্ছা, যে ফার্স্ট স্টেজ তাকে সেল করার জন্য পুশ করি, তাহলে আমি তাকে অ্যাওয়ার্ড করলাম না, আমার প্রোডাক্ট সম্পর্কে জানাইলাম না, তাই খালি বিক্রি করার জন্য পুশ করলাম, হবে? না স্যার। আপনি? আচ্ছা, ধরেন তাকে সারা জীবন অ্যাওয়ারনেস ক্যাম্পেইন অ্যাওয়ার্ডই করে গেলাম, তাহলে সে আমার থেকে কিনবে? অ্যাওয়ারনেস বা অ্যাওয়ার্ড করলো তাকে কিনে না, কেনার জন্য পুশ করতে হয়। আচ্ছা, তো 3টা ক্যাম্পেইন অবজেক্টিভ ডিফারেন্ট, তিনটারই আলাদা গুরুত্ব। এবার আসেন মেটা, আমরা ফেসবুকে অ্যাড অ্যাকাউন্টটা দেখছিলাম না? আচ্ছা, অ্যাড অ্যাকাউন্ট, এটা ক্যাম্পেইন। আচ্ছা, এখানে দেখেন অনেকগুলো ক্যাম্পেইন অবজেক্টিভ দেখাইতেছে। ওকে, আমরা কিন্তু আগে বুঝি নাই কোনটা কোন অবজেক্টিভ, জাস্ট দেখে গেছি। আজকে আমরা বুঝবো কোন অবজেক্টিভ কখন কাজে লাগবে। তো দেখেন, ফানেলের 3টা স্টেজ। ফার্স্ট স্টেজের কাজ হচ্ছে অ্যাওয়ারনেস করা, মানুষকে জাস্ট জানানো, ব্র্যান্ড অ্যাওয়ারনেস অথবা রিচ, ব্র্যান্ড অ্যাওয়ারনেস অথবা রিচ। সেকেন্ড স্টেজের কাজ হচ্ছে কনসিডারেশন। কনসিডারেশন মানে সে আমার সম্পর্কে জানলো। আচ্ছা, আমরা একটু অবজেক্টিভ গুলো পড়ি। অ্যাওয়ারনেস ক্যাম্পেইন মানে হচ্ছে জাস্ট মানুষকে জানানো, আর এখানে গুড ফর ভিডিও ভিউজ অ্যান্ড ব্র্যান্ড অ্যাওয়ারনেস, ভিডিও ভিউজ অ্যান্ড
ব্র্যান্ড অ্যাওয়ারনেস, বেশি থেকে বেশি মানুষের কাছে আমার ভিডিওটা পৌঁছে যাবে। অ্যাওয়ারনেস ক্যাম্পেইন দ্বারা উদ্দেশ্য কি? বেশি থেকে বেশি মানুষের কাছে আমার বিজ্ঞাপনটা নিয়ে যাওয়া, তাদেরকে জানানো। ওকে, অথবা ভিডিও ভিউ বাড়ানো, ভিডিও ভিউ করা। সেল করা উদ্দেশ্য না, আমাদের উদ্দেশ্য হচ্ছে জাস্ট মানুষজনকে জানানো এবং বেশি থেকে বেশি মানুষদেরকে জানানো। এটা হচ্ছে অ্যাওয়ারনেস অবজেক্টিভের কাজ। অ্যাওয়ারনেস অবজেক্টিভের কাজ কি বলেন তো? বেশি থেকে বেশি মানুষের কাছে রিচ করা এবং ভিডিও ভিউ করা। ওকে, আর এটা হচ্ছে অপশনাল। স্টোর লোকেশন অ্যাওয়ারনেস মানে খুব একটা ইউজ হয় না আর কি। ট্রাফিক, ট্রাফিক মানে হচ্ছে ওয়েবসাইট ভিজিটর। ট্রাফিক মানে কি? ওয়েবসাইট ভিজিটর্স। ওয়েবসাইট ভিজিটর। ওয়েবসাইট ভিজিটরদেরকে ট্রাফিক বলে। ট্রাফিক মানে রাস্তার ট্রাফিক পুলিশ না। সো ওয়েবসাইটের ট্রাফিক ভিজিটর মানে ট্রাফিক। আচ্ছা, ট্রাফিক মানে হচ্ছে বেশি থেকে বেশি মানুষকে আমার ওয়েবসাইটে নিয়ে যাওয়া। বুঝতে পারতেছেন? বেশি থেকে বেশি মানুষকে আমার ওয়েবসাইটে নিয়ে যাওয়া, এটা হচ্ছে ট্রাফিক ক্যাম্পেইনের উদ্দেশ্য। এখানে উদ্দেশ্য কিন্তু ভিডিও ভিউজ না, এখানে উদ্দেশ্য কিন্তু পারচেস বা কেনার জন্য পুশ করা না। এখানে উদ্দেশ্য হচ্ছে জাস্ট মানুষজনকে আমার ওয়েবসাইটে নিয়ে যাওয়া। এঙ্গেজমেন্ট, এঙ্গেজমেন্ট ক্যাম্পেইনের উদ্দেশ্য হচ্ছে আপনার পোস্টের মধ্যে এঙ্গেজমেন্ট বাড়ানো, অথবা মেসেজ ক্যাম্পেইন, সে আপনাকে মেসেজ করবে মেসেঞ্জারে অথবা হোয়াটসঅ্যাপ অথবা ইনস্টাগ্রামে আপনাকে কি করবে? মেসেজ করবে। এটা হচ্ছে এঙ্গেজমেন্ট ক্যাম্পেইনের উদ্দেশ্য। এরপর হচ্ছে লিডস ক্যাম্পেইন। লিডস ক্যাম্পেইনের উদ্দেশ্য হচ্ছে লিড কালেক্ট করা, এটা নিয়ে পরে কথা বলবো। অ্যাপ প্রমোশন, এটা নিয়ে কথা হবে না। অ্যান্ড লাস্ট স্টেজ হচ্ছে সেল করা। ওকে, আচ্ছা, সো সেল করা মানে কনভার্সন। এখানে যেটা সবচেয়ে বেশি ইউজ হয় যে অবজেক্টিভটা, এটা হচ্ছে সেল করা। এখানে আমাদের উদ্দেশ্য জাস্ট সেল করা, এখানে আমাদের উদ্দেশ্য অ্যাওয়ারনেস করা, ভিডিও ভিউ না। এখানে আমাদের উদ্দেশ্য ট্রাফিক ক্যাম্পেইন ওয়েবসাইট ভিজিটর নিয়ে যাওয়া না। এখানে আমার উদ্দেশ্য মানুষজন আমার ফেসবুক পেজে মেসেজ করবে, এটাও না। অনলি উদ্দেশ্য হচ্ছে কি, সে যাতে আমার থেকে প্রোডাক্ট কিনে। বুঝতে পারছেন? তো দেখেন, এখানে আবার সেম তিনটা স্টেজ আর কি। এগুলোকে একটু মানে আগে ফেসবুকের ক্যাম্পেইন অবজেক্টিভগুলো এভাবে ছিল। সো এটা বুঝাইতে একটু সহজ হয়, এই জন্য আমি ভেবে নিয়ে রাখছি আর কি। সো অ্যাওয়ারনেস মানে হচ্ছে জাস্ট মানুষের কাছে পৌঁছানো, জানানো, ক্যাম্পেইন অবজেক্টিভ। কনসিডারেশন, যে ভাই তুমি তো আমার ভিডিওটা দেখলা, এখন আমার একটু ওয়েবসাইটটা দেখে আসো না। ঠিক আছে, তুমি তো আমার ভিডিওটা দেখলা, এবার আমার ফেসবুক পেজে মেসেজ করো, মেসেজ করে কথাবার্তা বলো। তুমি তো আমার ভিডিও দেখছো, আমার সম্পর্কে জানো, এবার আমাদের অ্যাপটা ইনস্টল করে দেখো, অ্যাপের মধ্যে কি কি আছে না আছে। ওকে, সেটা হচ্ছে কনসিডারেশন স্টেজ। কি স্টেজ? কনসিডারেশন। কনসিডারেশন স্টেজ। এরপরে হচ্ছে সেলস ক্যাম্পেইন। যে লোকগুলা অলরেডি আমার সম্পর্কে জানে, ভিডিও দেখছে, ট্রাফিক অথবা আমার ওয়েবসাইটে ভিজিট করছে, ওই লোকগুলোকে এবার আমি সেল করার জন্য পুশ করবো, যে ভাই তুমি আমার থেকে কিনো, পারচেস করো। বুঝতে পারছেন? এটা হচ্ছে তোফু, মফু, বফু। আচ্ছা, এবার আসেন ফানেল স্টেজ, তোফু, মফু, বফু, ক্যাম্পেইন অবজেক্টিভ। টপ অফ দ্য ফানেলের জন্য আমি কি কি ক্যাম্পেইন অবজেক্টিভ ইউজ করতে পারি? অ্যাওয়ারনেস আর এঙ্গেজমেন্ট, এই দুইটা অবজেক্টিভ ইউজ করতে পারি। ওকে, এগুলো একটু পড়বেন আপনারা, ডকুমেন্টগুলো পরে দেখবেন। মুভফু, মিডল অফ দ্য ফানেলে আমি ট্রাফিক ক্যাম্পেইন চালাইতে পারি, এঙ্গেজমেন্ট, ট্রাফিক অথবা এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন। আর বটম অফ দ্য ফানেলে আমি সেলস ক্যাম্পেইন চালাইতে পারি। ওকে, ধরেন আমি একটা ভিডিও ফেসবুকে দিলাম, ওই ভিডিওটা
1000 মানুষজন দেখলো। এবার ওই 1000 মানুষকে আমি টার্গেটিং করব, আমার ওয়েবসাইটে নিয়ে যাব, যে ভাই তুমি তো আমার সম্পর্কে জানছো, এবার আমার ওয়েবসাইটে গিয়ে আমার প্রোডাক্টের কোয়ালিটি সম্পর্কে একটু জেনে এসো। ঠিক আছে, আমার ওয়েবসাইটে একটু যাও, গিয়ে দেখো আমার প্রোডাক্টটা কেমন, সেটার প্রাইস কি, একটু দেখে আসো। ওকে, প্রোডাক্টের কালার কি, দেখতে কেমন। এটা হচ্ছে দ্বিতীয় স্টেজ, যেটা বলছে ট্রাফিক ক্যাম্পেইন। যেই মানুষগুলো আমাদের ওয়েবসাইটে আবার চলে গেছে, এবার তাকে আমি পুশ করবো যে ভাই তুমি এবার আমার থেকে প্রোডাক্ট কিনো। ওকে, তাহলে ফানেলটা বুঝতে পারতেছেন? প্রথমে থেকে ভিডিও দেখাইলাম, এই ভিডিওগুলো যারা দেখলো তাদেরকে আমার ওয়েবসাইটে পাঠাইলাম। আমরা ওয়েবসাইটে যখন পাঠাইতেছি, কিছু মানুষ কিনতেছে, কিছু মানুষ অ্যাড টু কার্ট করতেছে, কিছু মানুষ প্রোডাক্ট ভিউ করে এমনি চলে যেতেছে। সো ভিডিও দেখাইলাম, দেখানোর পরে ট্রাফিক ক্যাম্পেইন দিয়ে ওয়েবসাইটে পাঠাইলাম। যারা কিনতেছে তারা তো ওয়েলকাম, আর যারা কিনে নেয় তাদেরকে কেনার জন্য আমি আবার রিটার্গেটিং ক্যাম্পেইন চালাবো। ঠিক আছে, যেটাকে আমরা বলি হচ্ছে ডাইনামিক রিটার্গেটিং। কিছু বুঝতে পারছেন নাকি মাথার উপর দিয়ে গেল? আসলে বুঝতে পারছেন? আমার মনে হয় না। আচ্ছা, চলেন দেখি সামনে যাই। আর কি যাবো আজকে? হ্যাঁ, আগের ক্লাসে একটা গুরুত্বপূর্ণ টপিক আছে, এটা আজকে বললে মাথায় ভুলে যাবে। সো খুব করে ভালো করে বুঝতে হবে মার্কেটিং ফানেল কিভাবে কাজ করে, এবং এটা সবসময় কাজে লাগবে। ঠিক আছে, এবং ইটস আ কাস্টমার সাইকোলজি, ইটস আ সাইকোলজি মেনলি। আপনি একটা মানুষের সাথে রিলেশন বিল্ড আপ করতে যাবেন, প্রথম দিন বসে তার সাথে হাসি ঠাট্টা হাসি শুরু করতে পারবেন না, হবে এটা? যেমন আপনাদের কলেজের ফ্রেন্ড আছে না, বা স্কুলের ফ্রেন্ড আছে না, ইমাজিন করেন ডে ওয়ানে যখন তার সাথে সাক্ষাৎ হয়েছে, প্রথম তার সাথে কিভাবে কথা বলছে, কেমন আছে, বা একটু ফর্মালিটি বোঝাই রাখে। 1 মাস 2 মাস যাওয়ার পরে একটু ফ্রি হয়েছেন, কথাবার্তা বলতেছেন, দেন 1 বছর পরে পুরাই ফ্রেন্ডলি হয়ে গেছে, তাই না বিষয়টা? সো একটা কাস্টমার সাথে ঠিক এই বিহেভিয়ারটাই হয়। শুরু থেকে হুট করেই কি আপনার প্রোডাক্ট কিনে ফেলে না, সে আপনার সাথে পরিচিত হয়, আপনার সম্পর্কে জানে, আপনার সম্পর্কে কাস্টমাররা কি বলতে, যারা অলরেডি প্রোডাক্ট কিনছে। ঠিক আছে, এইভাবে করে করে তার ভিতরে আপনার সম্পর্কে একটা ট্রাস্ট ক্রিয়েট হয়, তারপরে গিয়ে সে প্রোডাক্টটা কিনে। বুঝতে পারতেছেন? সো কাস্টমারের ট্রাস্টটা ক্রিয়েট করার জন্য আমাদেরকে ফানেল স্টেজটা ফলো করতে হবে। পরে দেখেন ফানেলিংটা কেন প্রয়োজন। ধরেন আমার একটা এক্সাম্পল দিই, ধরেন আমি রকমারি থেকে সবসময় বই কেনাকাটা করি, এটা আজ থেকে না, আরো 4-5 বছর আগে থেকে, 6-7 বছর আগে থেকে কি রকমারি থেকে বই কেনাকাটা করি। রকমারিতে আগে শুধু বই বিক্রি করতো, অন্য কোনো প্রোডাক্ট বিক্রি করতো না। ঠিক আছে, এখন আমি যেহেতু রকমারির আগের কাস্টমার, আমি রকমারিকে ট্রাস্ট করি, করি না? কারণ কখনোই ফল্ট পাই নাই। ওকে, কাস্টমার স্যাটিসফ্যাকশন, ওদের ব্র্যান্ড পজিশনিং খুবই ভালো। কাস্টমার স্যাটিসফ্যাকশন, ব্র্যান্ড পজিশনিং কি খুবই ভালো। রিসেন্টলি ওরা নতুন নতুন অনেক ভ্যারাইটি অফ প্রোডাক্ট নিয়ে আসছে, ইলেকট্রিক্যাল প্রোডাক্ট নিয়ে আসছে। সো আমি গতকালকে একটা মাইক্রোফোন অর্ডার করেছি, আজকে ওদেরকে ট্রাইপড অর্ডার করবো। এখন আমি গুগলে যখন সার্চ করেছি, আরো কয়েকটা ব্র্যান্ড কিন্তু আসছে যেগুলোকে আমি চিনি, কিন্তু আমি রকমারি থেকে অর্ডার দিয়েছি। ঠিক আছে, কেন সেটা করলাম? কারণ আমার কাছে মনে হচ্ছে তারা রিলায়েবল, তারা কখনোই ডুপ্লিকেট প্রোডাক্ট দিবে না, আমি অর্ডার দিয়ে দিচ্ছি নিশ্চিন্তে। তাহলে আরো যে বাকি 5-7 জন আছে তাদের থেকে আমি কেন কিনলাম না? বিকজ আমি রকমারির
লয়াল কাস্টমার বলতে পারেন, বা রকমারিকে আমি ট্রাস্ট করি। এই ট্রাস্টটা রকমারির সাথে ক্রিয়েট কি একদিনে হয়ে গেছে? সো এই ট্রাস্টটা রকমারি আমার থেকে ক্রিয়েট করে নিচ্ছে। সো আপনার সাথে প্রথমে কাস্টমারের পরিচিত হইতে হবে, কাস্টমার সাথে অ্যাওয়ার হইতে হবে, ওয়ার্ম আপ হইতে হবে, ওয়ার পরে তাকে সেল করার জন্য ট্রাই করে। বুঝতে পারতেছেন? মার্কেটিং ফানেলটা এইভাবে কাজ করে। পরে আরেকদিন ধরুন একটা ব্যাগ কিনতে গেছি। সো আমি একটা প্রোডাক্ট কোম্পানি বিলিভার সাইন, চিনেন আপনারা? বিলিভার সাইন একটা অনলাইনে বিজনেস আছে, আছে। ওনারা পাঞ্জাবি বা অনেক আইটেম সেল করে, ঠিক আছে, অর্গানিক প্রোডাক্ট। হ্যাঁ, ইসলামিক টি শার্ট এগুলো সেল করে। ওয়ারুম্মা চিনেন না? ওয়ারুম্মা বিডি হ্যাঁ, এটা স্যার। আপনি চিনেন? ওয়ারুম্মা বিডি কি চিনেন বলেন তো? আপনার একটা অনলাইন শপের নাম বলেন যেটা আপনি চিনেন। অনেকগুলোই তো আছে স্যার। হ্যাঁ বলেন না, একটা নাম বলেন শুনি। যেমন স্যার একটা ড্রেসের পেজ ফ্যাশন প্লাস। হ্যাঁ নাম বলেন। ফ্যাশন প্লাস এটাই না? ফ্যাশন ড্রেস, ফ্যাশন প্লাস। ফ্যাশন প্লাস। এরপরে তারপরে স্যার বইয়ের পেজের নাম 99 বুক শপ। মোস্ট মানে যাদের থেকে নাম জানেন সবচেয়ে বড় রিলায়েবল একটা কোম্পানির নাম নাই বলছে রকমারি। আপনি চিনেন রকমারি? জি কখনো বই অর্ডার করছেন? জি। আচ্ছা আচ্ছা, আপনাদের মুখ থেকে জানতে চাই, ধরেন ফ্যাশনের ক্ষেত্রে, ড্রেসের ক্ষেত্রে সবচাইতে বড় ব্র্যান্ড কোনটা ফেসবুকে? দামের সরবিন্দু আছে। হ্যাঁ হ্যাঁ, সরবিন্দু ব্র্যান্ড। সরবিন্দু। আচ্ছা এরপরে? সরবিন্দু। হ্যাঁ এরপরে? কোরআনের আরেকটা আছে। তুলসী প্রমাণের মনে নেই। ব্র্যান্ডের নাম। was a sponsor. ওনার ওখান থেকে মনে করা আমি রিসেন্টলি কিছু অ্যাড দেখতেছি আকবর ইসলাম। খিদমা yes. আচ্ছা আমি কিছু অ্যাড দেখতেছি রিসেন্টলি আকবর ইসলাম, পরে হচ্ছে তাহুর, আরো কিছু অ্যাড দেখতেছি পাকিস্তানি ড্রেসের। এই আর কি, একজনের সামনে একটা হাসে। আর যেটাই হোক, আচ্ছা, আমি যে উদাহরণটা দিতেছিলাম বিলিভার সাইন, বিলিভার সাইন সবসময় পাঞ্জাবি সেল করে, টি শার্ট, অর্গানিক প্রোডাক্ট, মধু, আতর সেল করে, খুব এই প্রোডাক্টগুলো খুব সেল করে, টি শার্ট সেল করে, ট্রাউজার সেল করে, ফ্যাশন ব্র্যান্ড আর কি মেনলি। সো ওরা কখনো ব্যাগ বিক্রি করে না, ব্যাকপ্যাক কখনো কি বিক্রি করে না। সো ওরা রিসেন্টলি একটা ব্যাকপ্যাক নিয়ে আসছে এবং আমার মন চাচ্ছে একটা ব্যাকপ্যাক কিনবো। সো সবসময় আমি ডেলিভারি সেল দিয়ে বলতে কয়েকবার প্রোডাক্ট অর্ডার দিচ্ছি, ঠিক আছে, তাদের ক্ষেত্রে আমার একটা ট্রাস্ট আছে, তারা ভালো প্রোডাক্ট দিবে, ফেক প্রোডাক্ট দিবে না, কাস্টমার রিলেশনও তাদের ভালো। কিন্তু যখন ব্যাগ অর্ডার দিতে গেলাম তখন আরেকটা ব্র্যান্ড আমার সামনে আসছে, সেটার নাম এইটি সিটি না কি যেন একটা ব্র্যান্ড। ওরা শুধু ব্যাগ সেল করে, ভ্যারাইটি অফ ব্যাকপ্যাক তাদের কাছে আছে, এবং ওইটার এটা আমি আগে থেকে দেখি বাট কখনো প্রোডাক্ট কিনিনি, ঠিক আছে। তো বাই ডিফল্ট আমি ওই ব্র্যান্ড থেকে বেশি টাচ করতেছিলাম বিলিভার সাইনকে। কাকে? বিলিভার সাইন, কারণ ওর থেকে অলরেডি আমি প্রোডাক্ট নিয়েছি। সো যদিও অর্ডার দেই নেই, বাট আমার মাথায় ছিল অর্ডার দিলে এখান থেকে অর্ডার দিই। বুঝতে পেরেছেন? তো এই জন্য ব্র্যান্ডের ট্রাস্ট ক্রিয়েট করাটা খুবই খুবই গুরুত্বপূর্ণ। এখন এক্সিস্টিং কাস্টমার যারা অলরেডি আপনার থেকে প্রোডাক্ট কিনে ফেলছে, তখন কি কাজ শেষ? হ্যাঁ, না, তাদেরকে আমি ধরে রাখতে হবে। তাদেরকে আবার কি করে রাখতে হবে? ধরে রাখতে হবে, কিভাবে ধরে রাখবে? তখন আসা হচ্ছে কাস্টমার লয়ালিটি, কাস্টমার অ্যাডভোকেসি। কি অ্যাডভোকেসি? এটা হচ্ছে ওয়ার্ড অফ মাউথ মার্কেটিং। মার্কেটিং এর সবচেয়ে বড় কি আর সবচেয়ে পাওয়ারফুল মার্কেটিং স্টাইল হচ্ছে ওয়ার্ড অফ মাউথ মার্কেটিং। একজন কাস্টমার আর 10 জনকে নিয়ে আসে, একজন কাস্টমার 2 জনকে নিয়ে আসে।
তো এক্সিস্টিং কাস্টমার যারা আপনার থেকে প্রোডাক্ট কিনছে তারাই যদি আপনার মার্কেটিং না করে, দ্যাট মিন আপনার মার্কেটিং, আপনার বিজনেস, আপনার প্রোডাক্টের সমস্যা আছে। তা না হলে এক্সিস্টিং কাস্টমার থেকে আপনার রেফারিং কাস্টমার কেন আসবেন? যারা আপনার থেকে অলরেডি প্রোডাক্ট কিনছে তারাই আপনার অ্যাডভোকেসি করতে হবে, বুঝতে পেরেছেন? পরে হচ্ছে এক্সিস্টিং কাস্টমার কাছে আরেকটা কাজ করা যায়, সেটা হচ্ছে আপসেল অ্যান্ড ক্রস সেল বা রিসেল করা। কি করা? রিসেল করা। ধরেন একজন আপনার থেকে, আপনি ধরেন ফ্যাশন ব্র্যান্ড, কেউ না কেউ আপনার থেকে 3 পিস কিনছে, সামনে বৈশাখী আসতেছে। এখন বৈশাখীতে আপনি নিউ এরাইভাল নিয়ে আসলেন যে আমাদের নতুন নতুন জামদানি শাড়ি আসছে, তো মানুষজন কি আপনার থেকে কিনবে না? ডেফিনেটলি কিনবে। সো ওইটাকে বলা হচ্ছে আপসেল। কি সেল? আপসেল করা। যারা অলরেডি আপনার থেকে কিনছে তাদেরকে বেচার জন্য আবার আপনি অ্যাড দিলেন, আপসেল করা। সো এইভাবে বিজনেসটা সাস্টেইন করবে আর কি। যে আপনাদের অলরেডি প্রোডাক্ট কিনে ফেলছে তার সাথে আপনার কানেকশন, তার সাথে আপনার কাজ আরো বেশি। ওকে। আর সেটা তো বললাম, আরেকটা কথা যেটা হচ্ছে যে নতুন কাস্টমার থেকে পুরাতন কাস্টমার বিক্রি করাটা কোয়াইট ইজি। ওকে। সো এই ভিডিওটা আরো কয়েকবার দেখেন, অ্যাটলিস্ট 3বার দেখবেন। কয়বার? আর বাসায় গিয়ে যদি ভিডিও না পান আমাকে বলে দিন যে ভিডিও পাইনি, ঠিক আছে? আর এখানে যা যা বললাম আহ, সেটা তো বুঝলেনই। যতটুকু না বুঝছেন বারবার বুঝবেন। অ্যান্ড যদি কোনো কোয়েশ্চন থাকে আমাকে জিজ্ঞেস করুন। ইন দ্য মিন টাইম আপনি গুগলে যান, গিয়ে সার্চ করেন মার্কেটিং ফানেল কি, কিভাবে কাজ করে। ওকে। আচ্ছা, মার্কেটিং ফানেলের কয়েকটা মডেল আছে। ফার্স্ট, মার্কেটিং ফানেলের কি কয়েকটা মডেল আছে। একটা মডেল হচ্ছে আইডা মডেল। কি মডেল? আইডা মডেল। AIDA, আইডা, AIDA। এটার ফুল ফর্ম হচ্ছে অ্যাটেনশন, ইন্টারেস্ট, ডিজায়ার, অ্যাকশন। এটা নিয়ে কথা বলি নাই, এটা নিয়ে আই হোপ আগামী ক্লাসে কথা বলবো একটা পার্ট। ওকে। সো এটা খুব পুরানো একটা মডেল, বাট এটা এখনো স্টিল কাজ করতেছে। মানে এটা আসলে মানে মার্কেটিং যে সাইকোলজি কাস্টমারের, এটা একটা ফরম্যাটে নিয়ে আসছে আর কি। সো